নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন পর্বে। গল্পের নাম বাড়ি থেকে পালিয়ে, লেখক শিবরাম চক্রবর্তী, পর্ব ৮, আর গল্প পাঠে তানিশা সাহা। কাঞ্চন খানিকক্ষণ সেই পুকুরের ধারে বসে হোলটিয়ার ও মাছদের ড্রিল দেখল। তারপর সে ধীরে ধীরে সেখান থেকে রাস্তায় বেরিয়ে পড়ল। কিছু দূরেই একটা চায়ের দোকানের পাশ দিয়ে যেতে যেতে চায়ের গন্ধ এসে নাকে লাগলো তার। বাহ, বেড়ে চমৎকার তো! কাঞ্চন মুখ তুলে দেখে সে দোকানের টেবিলে একখানা খবরের কাগজ পড়ে আছে। এই খবরের কাগজ থেকে তো মহাত্মা গান্ধীর স্বরাজের ব্যাপারটা জেনে নেওয়া যায়। কাঞ্চন টেবিলের ধারে গিয়ে বসল। বাহ, এই যে বসুমতী দেখছি, এত ছোট কেন? তাদের বাড়ি ফি হপ্তায় যে বসুমতী যায়, সে তো এর 4 ডবল। তার আধখানায় শুয়ে আধখানা চাদরের মতো গায়ে ঢাকা দেওয়া যায়। সেই বসুমতী এত ছোট হয়ে গেছে। কাগজের এই দশায় কাঞ্চন কিঞ্চিত দুঃখ বোধ করল। চা দেব আপনাকে? কাঞ্চন মুখ তুলে দেখল দোকানের একটি চাকর তাকে সম্ভাষণ করছে। আপনি সম্ভাষণে সে অত্যন্ত বিগলিত হয়ে গেল। বললে, তা দাও। টোস্ট দেব? টোস্ট? তা দিতে পারো। কাঞ্চন মনে মনে বললে, টোস্ট আবার কি? কখনো তো কানে শুনিনি। যাই হোক, খাদ্য নিশ্চয়ই। আর যা কিছু খাদ্য তাতে কাঞ্চনের অরুচি নেই। 2খানা টোস্ট দিই তবে। আর মামলেট? মামলেট? মামলেটও হতে পারে, পোচও হতে পারে, যা আপনি চান। এ বলে কি, মামলেট আবার পোচ, এরকম অদ্ভুত নাম তো কাঞ্চন শোনেনি কখনো। বলল, একটা মামলেট আর একটা পোচ। কাঞ্চন কাগজের মধ্যে সেই দরকারি খবরটা খুঁজছে, এ পাতা ও পাতা উল্টাচ্ছে। এমন সময়ে সেই লোকটি আবার জিজ্ঞেস করলো, আপনার টোস্টে কি দেব, গোলমরিচ না চিনি? কাঞ্চন গম্ভীরভাবে জবাব দিল, 2 দাও। এতক্ষণে সেই খবরটি পাওয়া গেছে। ভেতরের একটা পাতার মাথাতেই বড় বড় অক্ষরে লেখা, মহাত্মা গান্ধী বলিয়াছেন 1931 সালের মধ্যেই স্বরাজ দিব। খবরটা আনুপূর্বিক পড়তে যাবে এমন সময়ে দেখি ভাই, কাগজখানা বলে পাশের ভদ্রলোক কাঞ্চনের হাত থেকে কাগজখানা কেড়ে নিলেন। কাঞ্চন তাকে জিজ্ঞেস করলে, স্বরাজ হলে কি হবে মশাই? তখন আমাদের কোনো দুঃখ থাকবে না। স্বরাজ হলে সবার সুখ হবে নিশ্চয়ই। সবাই বেশ ভালো খাবে দাবে, ভালো পোশাক পরবে। ভদ্রলোক একটু অবাক হয়ে কাঞ্চনের দিকে তাকালেন, তারপরে জোরের সঙ্গে বললে, নিশ্চয়ই। আচ্ছা, গরিব মানুষদেরও স্বরাজ হবে তো? স্বরাজ হলে তারাও ভালো খেতে পাবে, পড়তে পারবে। তার মানে গরিবদের আবর্জনা ঘেটে আর পথের এঁটো কাটা কুড়িয়ে খেতে হবে না তো তখন? ভদ্রলোক হঠাৎ কোনো উত্তর দিতে পারলেন না। তিনি ঈষৎ চিন্তিত হয়ে পড়লেন। কাঞ্চন পুনরায় প্রশ্ন করল, তাহলে গরিব লোকেরাও 3 তলা 4 তলা বাড়িতে বেশ আরামে বাস করতে পারবে তো? ভদ্রলোক বললেন, স্বরাজে এত সব হবে বলে আমার মনে হয় না। গরিবরা গরিবই থাকবে। কাঞ্চন বললে, মহাত্মা গান্ধীকে? ভদ্রলোক আশ্চর্য হয়ে গেলেন। সে কি, মহাত্মা গান্ধীর নাম শোনোনি? কাঞ্চন লজ্জার সহিত স্বীকার করল, নাম শুনেছে বটে, তবে ভদ্রলোকের সম্বন্ধে সে ভালো মতো কিছু জানে না। যে আজ যে অজপাড়াগায় তাদের বাড়ি, সেখানে কোনো খবরই বড় একটা পৌঁছই না। হ্যাঁ, একখানা খবরের কাগজ 7 দিন অন্তর তাদের বাড়ি যায় বটে, কিন্তু তার বাবা নিজে পড়েই ফাইল করে রাখেন। কাঞ্চনকে পড়তেও দেন না।
সে পড়েও না। একবার তাদের স্কুলের ফার্স্ট সেকেন্ড ক্লাসের ছেলেরা গাধীর হুজুক না কি নিয়ে মেতে উঠেছিল। তারা বলছিল বটে যে স্কুল বয়কট করবে, কিন্তু সব ক্লাসের সব ছেলে জিনিসটা ভালো করে বুঝবার আগেই হেডমাস্টার মশাই 1 মাসের লম্বা ছুটি দেওয়ায় ব্যাপারটা চাপা পড়ে যায়। কাঞ্চনের সমস্ত কথা শুনে ভদ্রলোক তখন তাকে গান্ধীজির জীবন কাহিনী সংক্ষেপে বোঝাতে লাগলেন। কাঞ্চন অভিভূতের মতো শুনতে লাগলো। গান্ধীজি রোজ মাত্র 6 পয়সার খেয়ে থাকেন শুনে কাঞ্চন অত্যন্ত উৎসাহিত হয়ে বলল, বলেন কি, মোটে 6 পয়সা? কি খান তিনি? কেবল ছাগলের দুধ, রোজ 1.5 তা তো 6 পয়সার হবে না। 1.5 ছাগলের দুধের দাম আমাদের গায়ে তো 1.5 টাকা। ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে বললেন, তাহলে ওটা বোধ হয় বাজে কথাই হবে। আমি কিন্তু ওই রকম শুনেছিলাম। কাঞ্চন ঘাড় নেড়ে বললে, না, বাজে কথা নয়, ঠিক হয়েছে। ছাগলকে বোধ হয় 6 পয়সার ঘাস কিনে খাওয়ান, সেই ঘাসেই দুধ হয় তো। ভদ্রলোক বললেন, তাই হবে তাহলে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। গান্ধীজির গল্প শোনবার অবসরে অজ্ঞাতসারে কাঞ্চন টোস্ট, পোচ, মামলেট ইত্যাদির সদ্ব্যবহার করছিল। চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললে, আহ, ভারী গরম। ভদ্রলোক পেয়ালার গায়ে হাত দিয়ে বললেন, গরম কোথায়, এ তো জুড়িয়ে গেছে। জুড়োয়নি এখনো, মুখ পুড়ে গেল। তাহলে প্লেটে ঢেলে খাও। খাচ্ছি। আমি শুধু ভাবছি, গান্ধীজি এত কষ্ট করে যে স্বরাজ আনবেন, তা কেবল বড় লোকদেরই স্বরাজ হবে। গরিবদের দুঃখ আর ঘুচবে না, ক্রমশ ঘুচবে, ক্রমশ। একটু পরে ভদ্রলোক বললেন, খাওয়া হয়েছে, চলো এবার ওঠা যাক। হ্যাঁ, চলুন। ভদ্রলোক ও কাঞ্চন উঠতেই দোকানের লোকটি বললে, খোকা বাবু, আপনার দামটা দিলেন না? কাঞ্চনের এতক্ষণে হুঁশ হলো। সে বললে, দাম? এই যা, আমার কাছে তো একটিও পয়সা নেই, এই দেখো। বলে সে শূন্য পকেটে হাত পুরে দিল। পকেটের শূন্যতা সম্বন্ধে তার নিজের কোনো সংশয় ছিল না, কেবল দোকানদারকে নিঃসন্দেহ করার জন্যই তার এই প্রয়াস। কিন্তু নিঃসন্দেহ হয়ে দোকানদার নিরস্ত হলো না, বরং তার ব্যস্ততা যেন বেড়ে গেল। সে বললে, সে কি, তুমি যে অনেক খেয়েছো। আপনি থেকে তুমি? কাঞ্চন ভারী চটে গেল। সে বললে, তুমি আমাকে খাওয়ালে কেন? আমি তো খেতে চাইনি, আমি তো খবর কাগজ পড়তে এসেছিলুম। শুনছেন বাবু, শুনছেন ছোড়ার কথা? উনি খেতে চাননি, আপনি তো আগাগোড়াই সব দেখছেন। ভদ্রলোকের সাক্ষাতে কাঞ্চন এবার নিজেকে অপমানিত জ্ঞান করল। সে বললে, তা খেয়েছি তো কি হয়েছে, ধার থাকলো তবে? ধার থাকলো? তোমাকে চিনি না, জানি না, তোমায় ধার দেয় কে? তা আর কি হবে, পয়সা নেই যখন, লিখে রেখে দাও। দেবী গাঙ্গুলিও লিখে রাখে। ভদ্রলোক এতক্ষণে কথা বললেন। কত হয়েছে? দোকানদার বললে, 2 খানা টোস্ট, একটা পোচ, একটা মামলেট, 1 কাপ চা, 4 পয়সা, আর 5 পয়সা, 9 পয়সা, আর 4 পয়সা, হলো গিয়ে 13 পয়সা। চায়ের 3 পয়সা, একুনে 4 আনা। এই নাও 4 আনা, হলো তো? পয়সা চুকিয়ে দিয়ে ভদ্রলোক কাঞ্চনকে নিয়ে বেরিয়ে পড়লেন। তাকে বললেন, কোথায় যাবে তুমি? কাঞ্চন বললে, কোথাও না। এসো তবে, এই পার্কে বসে খানিকক্ষণ গল্প করা যাক।